আমার পেছনে দেখছেন স্ট্যাচু অফ লিবার্টি। আমি এখন দাঁড়িয়ে আছি ইটালির রোমে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত সেই থিয়েটার। এই যে চলে এলাম কোরিয়া। এখন আমি দাঁড়িয়ে আছি আইফেল টাওয়ারের সামনে। আজকের লাঞ্চ আমরা করছি ফ্লোটিং মার্কেটে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সোমাস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। আমি আছি থাইল্যান্ডের পাতায়াতে। আজ 29শে জুলাই 2022। এখন স্থানীয় সময় দুপুর 12:30। আপনাদের দেখাতে চলে এসেছি পাতায়ার অন্যতম দর্শনীয় স্থান মিনিসিয়াম। সারা পৃথিবীর বিখ্যাত স্থাপনাগুলো একসাথে দেখতে পাতায়ার এই মিনিসিয়ামের চেয়ে ভালো জায়গা বোধহয় আর কোথাও নেই। একই সাথে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, মিশর সব কিছু দেখতে পাচ্ছি। মিনিসিয়ামের শুরুতেই রয়েছে রাশিয়া। এই স্কাল্পচারের নাম ভলগোগ্রাদ। এর থেকে একটু সামনে হাঁটলেই চলে আসলো ফ্রান্সের প্যারিসের বিখ্যাত আর্ক ডি ট্রিয়ম্ফ। যতদূর জানি আর্ক ডি ট্রিয়ম্ফে ফ্রান্সের বিপ্লবী এবং নেপোলিয়নিক যুদ্ধে যারা ফ্রান্সের জন্য যুদ্ধ করেছেন এবং মারা গেছেন তাদের সম্মান জানাতে তৈরি হয়েছে। এরপর যাব আইফেল টাওয়ারের সামনে। দেখুন, এখন আমি দাঁড়িয়ে আছি আইফেল টাওয়ারের সামনে। ফ্রান্সের আইফেল টাওয়ার থেকে এখন আমি চলে যাব কোরিয়াতে। এই যে চলে এলাম কোরিয়া। এই সবই সম্ভব হয়েছে পাতায় এসে মিনিসিয়ামে, যেখানে ইউরোপ, আমেরিকা, এশিয়া, রাশিয়া, মিশর প্রায় বড় বড় দেশের সুন্দর সুন্দর স্থাপনা এখানে দেয়া আছে। আমি এখন হেঁটে যাচ্ছি ফ্রান্সের বিখ্যাত প্যালেসের সামনে দিয়ে। ফ্রান্সের এটি আরেকটি বিখ্যাত স্থাপনা, প্যালেস ডি চিলট। মিনিসিয়াম যে কীরকম হবে এখানে আসার আগে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। এখানে আসার আগে একটু দ্বিধায় ছিলাম যে আসবো কি আসবো না, তবে এখন এসে দেখছি ভুল করিনি। পৃথিবীর সব বিখ্যাত স্থাপনা একসাথে আর কোথায় দেখতে পেতাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত সেই থিয়েটার, তার পাশে সিঙ্গাপুরের একটি জনপ্রিয় স্থাপনা। আর এই পানিতে অনেক মাছ, প্রচুর মাছ। এখানে যে লেকটা তৈরি করে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেই লেক ভর্তি ছোট ছোট বড় বড় অসংখ্য মাছ এখানে রয়েছে। এটি অস্ট্রিয়ার বিখ্যাত সুরকার জোহান স্ট্রসের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি স্কাল্পচার, যা আছে অস্ট্রিয়ায়। আর এখানে মিনিসিয়ামে আছে এর মিনি সংস্করণ। আমি এখন যাচ্ছি ইংল্যান্ড দেখতে লন্ডনের বিখ্যাত টাওয়ার অফ ব্রিজ। যেন আমি টাইম মেশিনে চড়েছি, চোখের পলকে চলে যাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে। এই যে এখন জার্মানির শহর কলগ্নিতে চলে এলাম দেখতে কলগ্নি ক্যাথেড্রাল। এই গির্জাটি 4th শতাব্দীতে নির্মাণ করা হয়। এরপর নানা চড়াই উতরাই পার হয়ে আজও অবধি দাঁড়িয়ে আছে। 1996 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে এটি মনোনীত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি ইটালির রোমে বিখ্যাত ফাউন্টেনের সামনে। এটি ইতালির বিখ্যাত ভাস্কর্য শিল্পী মাইকেলঅ্যাঞ্জেলো বুওনারোতির একটি মূল কাজ, পিয়েতা। এটি হলো মিশরের ঐতিহাসিক স্থান আবু সিম্বল। ইজিপ্টের আবু সিম্বলের ভেতর থেকে হেঁটে বেরোচ্ছি। এটা পিসা ক্যাথেড্রাল, ইতালিতে অবস্থিত। এটি একটি মধ্যযুগীয় রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল। নির্মাণ কাজ 1063 সাল থেকে শুরু হয় এবং 1092 সালে সম্পন্ন হয়। এটি হচ্ছে ইতালি রোমের বিখ্যাত সেই কলোসিয়াম এবং কনস্টান্টাইনের আজ। এটি হলো ডেনমার্কের টেলেবর্গে মাটি খুঁড়ে পাওয়া ভাইকিং জনবসতির একটি অংশ। এখানে কত কিছু যে দেখার আছে, এই এক মিনিসিয়াম ভালোভাবে ঘুরলে পৃথিবী ভ্রমণ করার স্বাদ পেয়ে যাবেন। জানা অজানা অনেক স্থাপত্য দেখলাম। ধরে ধরে সবগুলো বলতে গেলে এই ভিডিও বেশ লম্বা হয়ে যাবে।
এই মিউজিয়ামে থাইল্যান্ডের নামকরা স্থাপত্যগুলো দেখার জন্য আলাদা করে একটা বড় গ্রাউন্ডই রয়েছে। সেখানে কিছুটা সময় আমি কাটালাম। পাতায়ালে আমরা বেশিরভাগ সময় কাটিয়ে দিই পাতায়া সি বিচে, কিন্তু অন্য জায়গাগুলো খুব একটা হয়তো ঘুরে দেখা হয় না। আমি বলবো পাতায় আসলে অবশ্যই আপনারা মিউজিয়ামে আসবেন। এখানে একই সাথে একই সময়ে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর স্থাপনাগুলোকে একসাথে দেখতে পারবেন এবং খুবই ভালো লাগবে। এটা হচ্ছে ব্রাজিলের সিগনেচার স্কাল্পচার ক্রাইস্ট দ্য রিডিমার। দুহাত তুলে যিশু দাঁড়িয়ে আছেন। এটি হলো বেলজিয়ামের অটোমিয়াম। আমার পেছনে দেখছেন স্ট্যাচু অফ লিবার্টি। আমি আমার ভিউয়ার্সদের বলবো পাতায়ালে অবশ্যই এই মিউজিয়ামে আসবেন। এখানে আসলে একই সাথে দেখতে পারবেন ওয়ার্ল্ড ফেমাস সব হিস্ট্রিক্যাল প্লেস, সিগনেচার পয়েন্ট একই সময়ে। প্রায় 2 ঘন্টা মিউজিয়ামে কাটিয়ে আমি বের হয়ে যাচ্ছি। বেশ আনন্দময় সময় কাটালাম এখানে। আমি মিউজিয়ামে যাওয়ার সময়ই আমাদের বাসের ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছিলাম দিনের বাকিটা সময় আমাদের সাথে থাকলে কত বাস ভাড়া দিতে হবে। আর যাওয়ার মধ্যে যাব পাতায়া ফ্লোটিং মার্কেট এবং টাইগার পার্ক। এই 2 জায়গা ঘুরে বেড়ানো সহ হোটেলে পৌঁছে দিয়ে আসবে, এজন্য উনি ভাড়া ধরলেন 500 বাত। অর্থাৎ আজকে সারাদিনের জন্য এই বাসটি ভাড়া পড়ল আমার 800 বাত। মিউজিয়াম থেকে পাতায়া ফ্লোটিং মার্কেটটি বেশ কিছুটা দূরে, যেতে একটু টাইম লাগবে। এই সুযোগে পাতায়া সম্পর্কে 2-1টা তথ্য আপনাদের দিই, হয়তো সবার কাজে লাগবে। আর বিনোদনের জন্য যা যা প্রয়োজন সব আছে পাতায়াতে। পাতায়াতে আপনি যেমন অনেক খরচ করে থাকতে পারবেন, ঘুরতে পারবেন, আবার কম খরচেও ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। এখানে মিনিমাম 400 বাথের হোটেলও রয়েছে। আবার 7-Eleven থেকে যদি 30-40 বাথে ফ্রোজেন রাইস উইথ চিকেন কারি বা ফিশ কারি নিয়ে নেন, তাহলে খুব কম খরচে খাওয়াটা সেরে নেওয়া যায়। পৌঁছে গেলাম ফ্লোটিং মার্কেট। এই মার্কেটে ঢুকতেও নাকি টিকিট লাগবে। বাত কম লাগুক আর বেশি লাগুক, ফ্রি বলতে এই দেশে কিচ্ছু নেই। বেশ ভিড়, টিকিট কাটার জন্য লাইন ধরতে হলো। জনপ্রতি 200 বাত করে টিকিট কেটে নিলাম। এখানে টিকিট দেওয়া হয় স্টিকার আকারে, যেটি আবার দৃশ্যমান রাখতে হবে, তাই সবাই জামায় লাগিয়ে নিলাম। ফ্লোটিং মার্কেটের গেট আবার একটু দূরে, হেঁটে যেতেও 3-4 মিনিট লাগবে। এটি হচ্ছে ফ্লোটিং মার্কেটের গেট, বড় একটা নৌকার মতো। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। তো জীবন্ত সাদা হাতি না দেখলেও এখানে এসে সাদা হাতির ভাস্কর্য দেখলাম। এখন আমি এসেছি পাতায়ার ফ্লোটিং মার্কেটে। এই মার্কেটে আসার জন্য জনপ্রতি 200 বাত করে টিকিট কাটতে হয়েছে। ফ্লোটিং মার্কেটকে যেরকম ভেবেছিলাম, ভেতরে গিয়ে দেখি পুরো অন্যরকম। একটি কৃত্রিম হ্রদের উপর বিভিন্ন স্থায়ী দোকান দিয়ে এরা ফ্লোটিং মার্কেটটা করেছে। শুরুতেই চলছে লাইভ মিউজিক। হরেক রকম পণ্যের দোকান। এখান থেকে কিছু কেনার চেষ্টা করলাম না, বোঝাই যাচ্ছে এখানে সবকিছুর দামই একটু বেশি হবে। লেকের মধ্যে নৌকা করে ঘুরে বেড়াচ্ছেন টুরিস্টরা। মাঝিরা লোকাল ট্রেডিশনাল পোশাক পরে আছেন।
আরও ভেতরের দিকে গিয়ে দেখি কি আছে। বেশ সুন্দর সাজানো গোছানো এই ফ্লোটিং মার্কেটটি। একটা জুস বার থেকে আমি ম্যাঙ্গো জুসের অর্ডার করলাম। $40 বাদ করে পড়লো 1 গ্লাস ম্যাঙ্গো জুস। কিছু সুভেনিয়রের দোকান পার হয়ে যাচ্ছি লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে। এখন প্রায় 3টা বেজে গেছে, সবার বেশ খিদে লেগেছে। আজকের লাঞ্চ আমরা করছি ফ্লোটিং মার্কেটে। এখানে সবাই নিচে বসে একদম নদীর পাড়ে রান্না হচ্ছে, আর তার পাশেই হচ্ছে বসার ব্যবস্থা। সবাই টেবিল দেয়া আছে, টেবিল ঘিরে সবাই নিচে বসে খাওয়া দাওয়া করবে। তো মেনু দেয়া আছে, মেনু থেকে আজকে আমি যা অর্ডার করলাম সেটা হচ্ছে নুডলস, চিকেন নুডলস, আর কি কোন ধরনের নুডলস ইউজ করা হবে সেটারও ছবি দেওয়া আছে, যে যেটা খেতে চায় সেটা চুজ করতে হবে। তো আমি করেছি এই নুডলসটা, স্টিকি নুডলসটা, থিন রাইস নুডলস অর্ডার করেছি। আমরা যেখানে খেতে বসেছি তার পাশেই নৌকা রাখা, আর সেই নৌকায় রান্না হচ্ছে। আমাদের অর্ডার চলে এসেছে নুডলস আর গ্রিল চিকেন। কেমন খেতে? 10 টাকা দিবি। ভালো, একটু ঝাল না? এই ফ্রাইড রাইসটাতে প্রচুর চিকেন, এই হচ্ছে বেগুন, বেগুনটা হাফ কুক, হাফ কুক, এটা হচ্ছে তুলসী পাতা, আর এই হচ্ছে খুব ঝাল একটা মরিচ, বোম্বাই মরিচের মতো ঝাল। এখানে নিশ্চয়ই বোম্বাই মরিচ হবে না, অন্য কোনো মরিচ হবে, মানে কম্বিনেশনটা একদম ডিফারেন্ট। আর স্মেল হচ্ছে একটা লেমন স্মেল, খুবই টেস্টি একটা খাবার। লাঞ্চ করে বের হওয়ার পথে সর ভাজা খেলাম, আর খেলাম কচি তালের শ্বাসের জুস। এটি প্রথম খেলাম, এর আগে খাইনি। এই হলো আমাদের পাতায় ফ্লোটিং মার্কেটের ঘোরাঘুরি। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এখান থেকে যাব টাইগার পার্ক। টাইগার পার্ক শুধুই বাঘের চিড়িয়াখানা নাকি অন্য কিছু আমি কিন্তু এখনো জানি না। পরের ভিডিওতে আমিও আপনাদের সাথে দেখব টাইগার পার্ক আসলে কি। আজকে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করে রাখবেন, নতুন ভিডিও এলে যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।